অনেকটা অভিমানের সুরেই বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্টের পর তিনি টেস্টের আর অধিনায়কত্ব করবেন না, এমনটা তিনি নিজে থেকে জানিয়েছিলেন। তবে কয়েক মাসের ব্যবধানে তিনি আবারও সেই পুরনো দায়িত্বে ফিরেছেন। অভিমান ভেঙেছে আমিনুল ইসলাম বুলবুল, তিনি চেষ্টা করেছেন যাতে করে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে আবার অধিনায়কত্বে ফেরানো যায়। শেষ পর্যন্ত তিনি সেটা পেরেছেন এবং আজকে বিসিবির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 2025-27 যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র আছে সেই সময়টাতে তিনি ক্যাপ্টেন্সি করবেন বাংলাদেশের হয়ে, এবং যার শুরুটা হচ্ছে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। আমরা এই নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে কথা বলবো, পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুল তিনি জাতীয় দলের বিশেষ কিছু ব্যাপারে নাক গলাবেন বলা শব্দটা এভাবে বলছি, পাশাপাশি ছায়া কমিটি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান ভাই, আপনাকে স্বাগত। আমরা আসলে শুরুটা করতে চাই নাজমুল হোসেন শান্তকে নিয়ে। স্বাভাবিকভাবে আজকের সবচেয়ে বড় খবর যে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়কই থাকছেন। তিনি যখন ওই সময় অধিনায়কত্বটা ছেড়েছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে দলের স্বার্থেই তিনি ছাড়বেন, কারণ বিসিবির একটা প্ল্যান ছিল যে 3টা ফরম্যাটে 3টা ক্যাপ্টেন থাকবে। এই জিনিসটা নাজমুল হোসেন শান্তর পছন্দ হয়নি। আপনার কি মনে হয় যে এই 2-3 মাসে কি এমন হলো যে শান্ত আবার কনভিন্সড হতে হলেন? না, পছন্দ হয়নি বলতে, বা যেটা আসলে শোনা যাচ্ছিল যে তাকে কিন্তু হুট করে আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, মানে ওয়ানডে থেকে। হ্যাঁ, সেখানে যখন আপনি ওয়ানডে থেকে যখন এবার হুট করে বাদ দিয়ে দেয়, মানে সিরিজ শুরুর আগে দিয়ে যিনি প্রেস কনফারেন্স করে গেছেন, এরপরে তিনি জানতে পারলেন যে তিনি আর ওয়ানডে নেই। এরপরে তিনি টেস্ট ক্যাপ্টেন্সিটা ছাড়ার জন্য নিজে থেকেই আসলে তখন বলেন যে টেস্ট ক্যাপ্টেন ছেড়ে দিয়েছি। তিনি তখন এক্সপ্লেন করেন যে দলের স্বার্থে আসলে ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা আসলে বুঝতে পারছিলাম বা ভিতর থেকে শুনতে পারছিলাম যে তিনি একটু অভিমান করেই হয়তো ছেড়ে দিয়েছেন। কারণ আপনাকে একটা 3 ফরম্যাটের ক্যাপ্টেন আপনি ছিলেন, সেখান থেকে আপনাকে একটা ফরম্যাটে হঠাৎ করে কিছু না বলেই ছেড়ে দেওয়া হলো, এবং মানে একই তো দল, প্রসেস থাকে, দলটা তো একই, তাই না? আপনার ফরম্যাট আলাদা হলো, আপনার তো দল একই, আপনার ম্যানেজমেন্ট একই, সো তাদের সাথেই তো আপনি আসলে কনভারসেশন হয়, তাদের সাথে আপনি ডিল করবেন। সো ফরম্যাট অনুযায়ী তো আর ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে যখন এরকম হচ্ছে, তিনি মনে করেছেন যে আমার এখানে আসলে থাকাটা দরকার নেই, বা বোর্ডও হয়তো চাচ্ছে না যে আমি ক্যাপ্টেন হিসেবে। তার ফর্মটাও ওইভাবে ভালো যাচ্ছিল না যে মানে ক্যাপ্টেন হিসেবে তিনি ওইভাবে যে পারফর্ম করবেন সেটা, ওয়ানডে পারফরমেন্সটা হয়তো ওয়ানডে পারফরমেন্সটা ভালো ছিল, বিশেষ করে যেটা হচ্ছে যে টেস্টে বা টি-20 পারফরমেন্স ভালো ছিল, টেস্টের পারফরমেন্সটা। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই যে আপনার বোর্ড যারা টপে থাকেন তাদের একটা পরিকল্পনা থাকে, 3টা অধিনায়ক থাকলে তারা ভেবেছেন যে ভালো হবেন, সেই ক্ষেত্রে হয়তো নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়া। তবে আমার কাছে যে প্রসেসটা ঠিক ছিল না। এখন আপনি এতদিন ধরে খেলছেন, আপনি একটু এক্সপেক্ট করতেই পারেন আপনার বোর্ডের থেকে যে আপনাকে সুন্দরভাবে একটা ফেয়ারওয়েলের মাধ্যমে বা যেভাবেই হোক আপনাকে বুঝিয়ে, আপনি যে বসে কথা বলে যে তুমি টেস্টের জন্যই থাকো, বাকিগুলো আমরা অন্য ক্যাপ্টেন দিতে যাচ্ছি, সেই জিনিসটা হয়তো হয়নি। এখন যেটা হয়েছে যে ওই টেস্টটা কিন্তু তিনি করেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, করার পরে কিন্তু তিনি উঠ করেছিলেন। এরপরে কিন্তু বাংলাদেশ আর কোনো টেস্ট খেলেনি। এর মাঝখানে আসলে আমাদের নতুন বোর্ড এসেছে, মানে পুরনো বোর্ডটাই নতুন করে, হ্যাঁ সেটাই আবার মানে কনফার্ম হয়ে বা নির্বাচিত হয়ে এসেছে। সো এরপর যখন এসেছে তখন হয়তো বিসিবি বোর্ড প্রেসিডেন্ট তিনি তার সাথে বসেছে, যেই জিনিসটা আসলে আগেই হওয়া দরকার ছিল, যে বসলে হয়তো এই 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 ড্রামাটা সিচুয়েশনটা হতো না। সো সেখানে বসানোর পরে হয়তো তাকে কনভিন্স করতে পেরেছে যে না, আমি এইভাবে চাচ্ছি 3টা ফরম্যাটে 3জন ক্যাপ্টেন থাকুক, আমি প্রেশার হয়তো দিতে চাচ্ছে না। একটা ক্যাপ্টেন যদি সবগুলো ফরম্যাটের ক্যাপ্টেন হয় তখন কিন্তু আসলে প্রেশার পড়ে যায়। বাংলাদেশের যারা ক্রিকেটার তারা কিন্তু এই ধরনের প্রেশারগুলো একটু খুব বেশি হ্যান্ডেল করতে পারে না। কারণ আপনার যদি মনে থাকে যে ওয়েস্ট ইন্ডিজ যখন ওয়ানডে সিরিজ চলছিল তখন বুলুল ভাই একদিন কথা বলছিলেন প্রেস বক্সের ওইখানে দাঁড়িয়ে, তিনি বলছিলেন যে আমরা 3-4 জনের সঙ্গে কথা বলবো টেস্ট ক্যাপ্টেন কে হবেন। আর তখন কিন্তু বেশ কিছু নাম এসেছিল, বিশেষ করে আপনি যদি লিটন দাসের কথা বলতে পারেন, টি-20 ক্যাপ্টেন, ওয়ানডের অধিনায়ক যিনি আছেন মেহেদী হাসান মিরাজ, তার কথা এসেছিল। দুজনই বলেছিলেন যে যদি বিসিবির পক্ষ থেকে অ্যাপ্রোচ করা হয় তারা হয়তো ক্যাপ্টেন হবেন। কিন্তু আপনার কি মনে হয় যে কেন শান্তকেই ফেরাতে হলো? মানে এটা কি শুধু ওই 3 ক্যাপ্টেনের পলিসি যে এটা, নাকি শুধু হচ্ছে যে শান্ত অথবা লিটন দাস কিংবা মিরাজ আসলে কনভিন্সড করতে পারেন? আপনি একটা জিনিস কিন্তু চিন্তা করবেন যে শান্তর পিছনে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশের। আপনি
তাকে আমরা কিন্তু অনেক আগে থেকেই জানতাম যে এজ লেভেল থেকে যে সে ফিউচার বাংলাদেশ ক্যাপ্টেন হবে, তার সেই পটেনশিয়ালটা ছিল এবং বিসিবি সেটা তাকে সেভাবেই গ্রুমিং করে তৈরি করেছে। এখন আপনি যার পিছনে এতদিন ইনভেস্ট করেছেন যে সে বাংলাদেশকে অন্তত 5-6 বছর টানা সার্ভিস দিবে ক্যাপ্টেন হিসেবে, সে যদি এত অল্প সময়ের মধ্যে আসলে ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়, কোনো ফরম্যাটের ক্যাপ্টেন না থাকে, সেটা কিন্তু বিসিবিরও লস। সো আমি আসলে যে জিনিসটা তখন আসলে বোঝাতে পারিনি সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে কেন মিরাজ বা লিটনকে বেছে নেওয়া হয় না? না, আমি সেটাই আসছিলাম যে মানে আমি বলছিলাম যে তার প্লাস পয়েন্ট আসলে কোন জায়গায়। আপনি মিরাজ বা শান্তর কথা লিটনের কথা যে বলছেন, এখানে কিন্তু দুই একটা বিষয় আছে যে এই যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের যদি আপনি পলিসিতে যান, তখন কিন্তু আপনার একজনকে আবার যদি দুইটা রোল দেন তাহলে তো আসলে জিনিসটা হলো না, আপনার পলিসি অনুযায়ী তো আপনার কনফ্লিক্ট করলো। সেখানে আপনার যেখানে আপনাকে নেতৃত্ব দেওয়ার মতো আরেকজন প্লেয়ার আছে, তার সাথে হয়তো একটা গ্যাপ হয়েছিল, সেই গ্যাপটা যদি দূর করে আপনি শান্তকে বসাতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে মানে জিনিসটা যেভাবে সলভ করা দরকার ছিল। এখন আমিও আপনার কাছে জানতে চাই যে আপনার আসলে কেন মনে হয় যে মিরাজ বা লিটনকে দেওয়া যেত শান্তর পরিবর্তে? না, শান্তর পরিবর্তে দেওয়া যেত কিনা জানি না, মানে আমি যখন শুনছিলাম যে কনভিন্সড হচ্ছেন না শান্ত, কারণ একদম শুরুর দিকের নামটা কিন্তু শান্তই ছিল, কিন্তু যেটা জানা যাচ্ছিল যে বেশ কিছু আমরা পত্রিকার মাধ্যমে জানছিলাম যে শান্ত আসলে রাজি না, কারণ যে দায়িত্বটা আপনি মানে মানে মনোক্ষুণ্ণ হয়ে ছেড়েছেন সেটা নিশ্চিতভাবে আপনি আবার ফেরত নিতে চাইবেন না, এটা নর্মালি হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আপনি যদি দেখেন যে লাস্ট কিছুদিন ধরে ওয়ান ডে ক্রিকেটে পারফরমেন্সটা কিন্তু খুব ভালো না, বিশেষ করে ওই সময়ে ক্যাপ্টেন্সিটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে মিরাজ হয়তো ভালোভাবে ডিল করতে পারছেন না, তার কিছু সিদ্ধান্ত, মাঠের সিদ্ধান্ত বা আনুষাঙ্গিক যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো হয়তো পছন্দ হচ্ছে না। আমার কাছে মনে হয় যে এই একটা কারণে মিরাজ বেশ খানিকটা পিছিয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন মিরাজের কিন্তু T20 ওয়ানডের চেয়ে কিন্তু টেস্টের পারফরমেন্স সবচেয়ে বেশি, কিন্তু মিরাজেরও কিন্তু এরকম পটেনশিয়াল আসলে আছে যে ক্যাপ্টেন হিসেবে মানে আমার কাছে মনে হয় যে যেহেতু আপনি মানে এর আগে তো মিরাজ ক্যাপ্টেন্সি বাংলাদেশের জাতীয় দলের হয়ে করেননি, সো তিনি যখন দায়িত্ব পেয়েছেন তখন যখন তিনি এটার প্রেশারটা হ্যান্ডেল করতে পারছেন না, তখন কিন্তু বিসিবি একটু চিন্তা করতে বাধ্য হচ্ছে। কারণ আপনার কিন্তু এমন না যে একটা সিরিজ করেছে, ব্যাপারটা এরকম না। আপনার যদি মনে থাকে শ্রীলঙ্কা সিরিজে করেছেন, আফগানিস্তান সিরিজে করেছেন, ওয়েস্ট ইন্ডিজ, তার আগে আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে করেছেন, 4টা সিরিজে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, একটা সিরিজ তিনি মাত্র জয় পেয়েছেন। তো স্বাভাবিকভাবে তখন আপনার মনে হবে যে তার কাছে মনে হয় যে এটা তিনি হয়তো প্রেশারটা হ্যান্ডেল করেন, এটা একটা বড় কারণ হতে পারে মিরাজের ক্ষেত্রে। আর লিটনের যেটা হচ্ছে, লিটন আমার কাছে মনে হয় যে লিটন তো টেস্টের আপনি ওয়ানডে T20 চেয়েও টেস্টের কিন্তু লিটনের পারফরমেন্স মিরাজের মতোই যে ভালো পারফরমেন্স, তার 22 সালের যে পারফরমেন্স ছিল তো অবিশ্বাস্য। কিন্তু ওই যে আমি ওই কালে কণ্ঠে যে রিপোর্টটা মাসুদ ভাই করেছেন, সেখানে একটা জিনিস দেখলাম যে লিটন দাস প্রথম T20 পারবো ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেই ম্যাচে কিন্তু তিনি একটা কথা বলেছেন প্রেস কনফারেন্সে, শামীমের ব্যাটিং নিয়ে তিনি ডিরেক্টলি মন্তব্য করেছিলেন। সো ওইটা খুব সম্ভবত বিসিবিতে যারা আছেন, যারা এই সিদ্ধান্তটা নিচ্ছিলেন, তাদের অনেকেরই পছন্দ হয়নি এবং তাদের প্রতিবেদন অনুযায়ী যে ওই ঘটনার পরেই সিদ্ধান্তটা পাল্টাতে বিসিবি বাধ্য হয়েছে, এই কারণেই খুব সম্ভবত লিটন। হ্যাঁ, এটা কিন্তু আমরা আসলে শুনছিলাম যে অনেকটাই এগিয়ে ছিলেন লিটন দাস এবং অনেকগুলা পত্রিকাতেও কিন্তু চলে এসেছিল যে লিটন দাসই হচ্ছে টেস্টের ক্যাপ্টেন। আপনি যেটা বলছিলেন সেটা নিয়ে আসলে আলোচনা করছিলাম, আপনি এটা আমাকে থরলি বুঝাচ্ছিলেন, এই জন্য আমি আপনাকে পাল্টা কোশ্চেন করলাম যে কেন আপনার মনে হয়। এখন এই জিনিসগুলো আসলে যে বিসিবিতে এই জিনিসগুলার অনেক কিছুরই আসলে দেখার বিষয় রয়েছে। আর যেটা বলছিলাম যে তারা যদি এই লজিকেই আগায় যে 3 ফরম্যাটে আমি 3 ক্যাপ্টেন্সি রাখতে চাই, যেটার কারণে আসলে নাজমুল শান্তকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে যখন আপনি 2 ফরম্যাটে একই ক্যাপ্টেন রাখবেন তাহলে তো আসলে নিজেদের ডিসিশনটাও আসলে হলো না। এখন আপনার কাছে আমার মনে হচ্ছে যে আপনার কাছে যেহেতু অপশান আছে, আপনার এই কনভিন্সিং পাওয়ারটা যেহেতু আমিনুল বুলবুলের ভালো অবশ্যই, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেই গ্যাপটা সেখান থেকে আসলে দূর হয়ে গেছে এবং আমরা আসলে 3 ফরম্যাটে এখন 3টা ক্যাপ্টেন দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন যে কামিনুল ইসলাম বুলবুল মানে বুলবুল ভাইয়ের কনভিন্সিং পাওয়ারটা অনেক ভালো, কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে তিনি আসলে বাংলাদেশের পারফরমেন্সে মানে সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্সগুলো বাংলাদেশ করছে সেটাতে খুব বেশি কনভিন্সড হতে পারছেন না, যার একটা বড় কারণ যে ওই কালের কণ্ঠের মাসুদ ভাইয়ের আর একটা প্রতিবেদন ছিল যে তিনি বলছিলেন যে ক্রিকেট অপারেশনস কমিটির একটা ছায়া কমিটি গঠন করা হবে, যেখানে সাবেক 4 জন ক্রিকেটার থাকবেন, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মোহাম্মদ পাইলট এবং আব্দুর রাজ্জাক, যারা কিনা এই জাতীয় দলে ভালো মন্দগুলো দেখভাল করবেন। এবং নাজমুল আবেদিন ফাহিম যিনি ক্রিকেট অপশন চেয়ারম্যান আছেন, তার
মানে কার্যক্রম নিয়ে আসলে খুব বেশি মানে না, যে কারণ তিনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেননি, তিনি আসলে এই ব্যাপারটা এখনকার আধুনিক ক্রিকেট হয়তো বুঝে উঠতে পারছেন না, এই অনেকগুলো ব্যাপারই আছে। আপনার কি মনে হয়? আরেকটা বিষয় কিন্তু ছিল যে তিনি বলেছেন যে অনেক ইনভলভ হবে, ওইটা আমি যাবো, আপনার কি মনে হয় যে এই যে ছায়া কমিটি গঠন করা হবে সেইটা করলে কি আসলে কতটা বেশি লাভ হতে পারে? না, এখানে এই যে আমরা কিন্তু বুলবুল ভাইয়ের আসলে পলিসিগুলো বা তিনি একটা বোর্ড কিভাবে চালাবেন, তিনি কোন নীল নকশা করে তারপরে চালাবেন, সেইটা এখনো ফুল ফ্লেজ জিনিসটা আমরা পাইনি। তিনি আইসিসিতে অনেক বড় ইয়াতে কাজ করেছেন, তিনি অনেকগুলো ছোট দলের সাথে ডেভেলপমেন্টে কাজ করেছেন, সেখানে কিন্তু তিনি সাকসেসফুল। সেখানে তিনি এইভাবেই কোনো একটা ছক কেটে তারপরে করেছেন। এই যে ছায়া কমিটি আনা হবে বলছেন, তিনি সেটা চিন্তা করেই আনছেন যে যেহেতু যিনি এখন অপারেশনসে আছেন, দায়িত্বে আছেন, তাকে দিয়ে বা তার পছন্দ মতো হচ্ছে না, মনে করেন যে বোল্ড ডিসিশন নিতে হবে। আপনার যে জিনিসটা হয় যে সিনিয়র কেউ যদি থাকে তার সাথে আসলে আপনি মানিয়ে চলার চেষ্টা করেন বা তার সাথে তার কথার উপরে যদি আপনি কথা বলেন তখন একটা কনফ্লিক্টের সৃষ্টি হতে পারে। কিন্তু আপনি যদি বোল্ড ডিসিশন নিতে পারেন বা আপনি যদি স্ট্রংলি, যেহেতু আপনি প্রেসিডেন্ট, ফাইনাল ডিসিশনটা আপনার কাছ থেকেই যাবে। সো আপনি যদি জিনিসগুলা বুঝেন যে না, আমার এইখানে আসলে এই লোকটাকে দিয়ে এভাবে কাজ হচ্ছে না আমার মন মতো, সো আমি এটার অল্টারনেটিভ কী করা যায় সেটা চিন্তা করি। এখন আমার যদি সেখান থেকে সাকসেস আসে আমি তো অবশ্যই সেটা করব। তিনি নিশ্চয়ই এরকমভাবে অন্য জায়গাতেও কাজ করেছেন। আপনার যদি মনে থাকে 2000 সালটা আমার ঠিক মনে নেই, গাজী আশরাফ হোসেন লিপু ভাই তিনি যখন ক্রিকেট অফিসের চেয়ারম্যান ছিলেন তখন একটা টেকনিক্যাল কমিটি ছিল, তারা কিনা কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকবেন বা কোচ কারা হবেন বা অন্যান্য যে ব্যাপারগুলো সবগুলোর জন্য সুপারিশ করতেন। এইটাও কি মোটামুটি আপনি মানে না, অপারেশনসের দায়িত্বটা কিন্তু আসলে কঠিন। আপনি চিন্তা করবেন যে এই যেখানে যদি আপনি মানে একদম তীক্ষ্ণ ডিসিশনগুলো নিতে না পারেন তাহলে কিন্তু পুরো জিনিসটাই ফল করবে। সো আর আপনার জাতীয় দল পারফর্ম না করলে কিন্তু আলটিমেটলি আপনার ক্রিকেটটাকে আপনি আগাতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা এই ডিপার্টমেন্টটা কিন্তু স্ট্রং করতে হবে। যেহেতু ব্যাপারটা হচ্ছে আপনাকে এই উপরের জায়গাটা ক্লিন রেখে তারপর আস্তে আস্তে বিল্ড করতে হবে। না, ওইটা তো আসলে নিচের দিকেও আপনার গোড়াও কিন্তু মানে শক্ত করতে হবে, কিন্তু উপরের সারফেসটা যদি আপনি মানে ঠিক মতো রান না করেন তাহলে কিন্তু মানে সব কিছু আসলে দেখা যাবে যে ভিতরে যে কতটুকু খারাপ। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তিনি যদি এই ডিসিশনটা ফাইনাল হয় বা তিনি যদি এই জিনিসটা করেন তাহলে আমার মনে হয় যে যেই ল্যাকিংগুলো রয়েছে সেগুলো হয়তো। আজকে কিন্তু নাজমুল আবেদিন ফাহিম তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে এরকম ছায়া কমিটি আসলে খুব বেশি সুযোগ নেই, হয়তো স্ট্যান্ডিং একটা কমিটি বা একটা স্পেশাল কমিটি হতে পারে যে আমরা একজন কোচ নিয়োগ দেবো, সেটার জন্য 3-4 জনের একটা কমিটি হতে পারে। একটু কনফ্লিক্ট হয়ে গেল, মানে বিসিবি সভাপতি যিনি বা যারা আর একটা পক্ষ আছেন তারা চাচ্ছেন ছায়া কমিটির মতো কিছু একটা করতে, আবার যিনি ক্রিকেট অফিসের চেয়ারম্যান আছেন তিনি বলছেন এরকম কিছু সুযোগ নেই। এখন আপনি আসলে কার কথা মাথা যে তার কথাটাই তো আপনার আসলে ভ্যালুটা বেশি। তিনি যদি একটা স্টেটমেন্ট দেন, তার আন্ডারে যারা আছে আপনার হাত কথা বললে বা পা কথা বললে সেইখানে চেয়ে তো আপনার মাথা যে কথা বলবে তার গ্রহণযোগ্যতারই বেশি। সো সেক্ষেত্রে হয়তো মানে এখনও হয়তো আমরা এটা আগেও শুনেছি যে বোর্ডের একটা ডিসিশন যখন প্রেস কনফারেন্সের সামনে আসে তখন বলে যে এটা আমি জানি না, এটা কি হয় এটা আপনি বলেন। আপনি একটা অফিসে যখন আপনি কাজ করছেন একসাথে, একটা অফিসিয়াল ডিসিশন হলে আপনি জানবেন না, এটা আসলে নর্মালি হয় না। কিন্তু যখন আপনার সামনাসামনি যখন প্রেসের সামনে আছেন তখন বলে যে আমি এটা জানি না, এটা হয়তো নিজেকে সেখানে ফেস করাতে চান না বা সেইখানে তার কোনো আসলে স্টেটমেন্ট দেওয়ার মতো কিছু নেই, সেক্ষেত্রে বলে। এখন যেহেতু ওরকম প্ল্যানের কথা আসলে আসছে, হয়তো অফিসিয়ালি তাকে এখনো জানানো হয়নি বা তিনি জানেন, তুমি হয়তো তিনি জানেনও বা অফিসিয়ালি তাকে জানানো হয়নি, এই জন্য তিনি বলেছেন যে আমি এটা এরকম কিছু হচ্ছে না। বা দেখা যাবে যে ফাইমসা যেটা বলেছেন হয়তো সেভাবেই বুলবুল ভাই আগাবেন বা কথা বলে সেভাবেই করবেন, কারণ এখনো তো আসলে অফিসিয়াল কিছু আসেনি। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম আমরা আগেও দেখেছি দুই পক্ষ থেকে দুরকম স্টেটমেন্টের। সো যেটাই হোক না কেন আমরা চাই যে আসলে ক্রিকেটে বেটারমেন্টের কথা বলছেন, সেটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে যে নাজমুল হাসান পাপন ভাই তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন সবসময় দেখতাম যে তিনি আসলে জাতীয় দল ঘেঁষা একটু ব্যাপার, ডিসিশন অনেক সময় অনেক অভিযোগ আছে তিনি একাদশ কি হবে সেটাও তিনি ঠিক করে দিতেন, কে কে খেলবে কি হবে এই ব্যাপারগুলো তিনি দেখভাল করতেন।
যখন বুলবুল ভাই যখন বিসিবিতে আসলেন প্রথম দিকে, তখন তার একটা প্ল্যানে ছিল যে ক্রিকেটটাকে বিকেন্দ্রীকরণ করা, তৃণমূল নিয়ে কাজ করা। তিনি আসলে কখনোই, কিন্তু আপনি যদি দেখেন যে লাস্ট কয়েকটা মাসে তিনি কখনোই জাতীয় দল নিয়ে বেফাস কোনো মন্তব্য করেন, এবং তাকে যখনই প্রশ্ন, একবার যদি মনে থাকে যে এনামূল হক বিজয় কেন জাতীয় দল রান করতে পারছে না, তখন তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল তিনি তখন বলেছিলেন যে এটা কোচিং স্টাফ আছে বা আমাদের জন্য এটা লোকবল রাখা আছে, তারাই আসলে বলতে হবে, এটা আমার দায়িত্ব না, আমি সভাপতি হিসেবে এই সাথে কোনো মন্তব্য করতেছি না। সো তিনি আবার ওই পত্রিকা মানে কালে কণ্ঠে তিনি বলেছেন যে তিনি আসলে মোটামুটি নাক গলানো শব্দটা হয়তো ওখানে আমি পেয়েছি, এই জন্যই বলছি নাক গলানোটা, তার মানে হচ্ছে তিনি এখানে দেখভাল করবেন, জাতীয় দলের কাছাকাছি থাকবেন, কেন ভালো হচ্ছে না, কি হতে পারে সেটা করবেন। আপনার কাছে কি মনে হয় যে ওই পাপন ভাইয়ের পথে কি তাহলে বুলবুল ভাই হাঁটতেছে? না, আপনি যদি পাপন ভাইয়ের কথা যদি বলেন, পাপনের আমলে যেটা হয়েছিল যে তার আমলে কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে সাকসেস রেটটা সবচেয়ে বেশি, আপনার ডাউনফলও আছে, আপনার কিন্তু সাকসেস রেটটাও সবচেয়ে বেশি। এখন উনি যখন এইভাবে এক না একতন্ত্র আমি যদি বলি সেইভাবে যখন চালিয়েছেন তখনও কিন্তু সাকসেস পেয়েছেন। এখন আপনার আসলে ডিপার্টমেন্টগুলো যদি ঠিকমতো কাজ না করে, আপনি যেই জায়গায় যেই মানুষকে সেট করেছেন সেখানে যদি কাজ না করেন, তখন কিন্তু বস হিসেবে আপনি যদি ইনপুটটা দেন আপনার মনে হবে যে না আমি আসলে এই ডিসিশনটাই, কারণ আপনি অ্যাজ এ বস হিসেবে চাবেন যে আপনার এমপ্লয়িরাও সেভাবে সিং করুক, যে আপনি যেভাবে চিন্তাটা করছেন আপনার এমপ্লয়িরাও সেভাবে চিন্তা করুক এবং সেভাবে তাকে হেল্প করুক। কিন্তু সেটা যদি না হয় তখন কিন্তু আপনি যেহেতু দায়িত্বে আছেন সবচেয়ে আপনাকেই আসলে সেভ করার জন্য এগিয়ে যেতে হবে। এখন যেটা বলছিলেন যে তার আসলে এরকম ইচ্ছা ছিল না, তিনি বলেছিলেন যে আমি দূরেই থাকবো, আমি এত ঘেঁষা হব না, কিন্তু আসলে বাস্তবতা হয়তো কঠিন। আপনি যখন বাংলাদেশের এত কাছে থেকে কাজ করছেন, এতদিন যেই কয়দিনই কাজ করেছেন, হয়তো তিনি বুঝে গেছেন যে আমি যেভাবে আসলে প্ল্যান করেছি, যেখানে ইন্টারন্যাশনাল লেভেলে মাথা সেভাবে চিন্তা করছে না, এভাবে চিন্তা করছে না, বা ইন্টারন্যাশনাল লেভেলে তিনি যেভাবে কাজ করছেন, এখানে একটা বড় বিষয় আছে যে আপনি একটা জায়গায় যেখান থেকে কাজ করে এসেছেন সেখানে আপনার সব কিছু একটা প্রসেসের মাধ্যমে চলে, একটা প্রফেশনাল ওয়েতে চলে। আপনার একটা অফিসের কিছু একটা লাগলেও সেটা একটা মেইলের মাধ্যমে হয়তো করা হবে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু এইখানে এসে দেখছেন যে আপনি হয়তো মুখের কথাতেই অনেক কিছু হয়ে যাচ্ছে, ডিসিশন চেঞ্জ হয়ে যাচ্ছে বা ডিসিশন হচ্ছে, তখন কিন্তু আপনি ওই প্রফেশনালিজমটা পাচ্ছেন না, এবং প্রফেশনালিজম না থাকলে এত বড় একটা কোম্পানি বা এত বড় একটা বোর্ড আপনি আসলে চালাতে পারবেন না। সেক্ষেত্রে এখন যদি তার মনে হয় যে না আমারই আসলে যেতে হবে, আর আপনি দিনের পর দিন হয়তো এই লোকটার সাথে মিটিং করে তাকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু ফলাফল জিরো, কিন্তু আপনি সেটা যদি এক সপ্তাহ ট্রাই করেন তখন হয়তো দেখা যাবে যে না আপনি যেটা চাচ্ছেন সেভাবেই হচ্ছে, তিনি হয়তো সেভাবেই আসলে দেখতে চাচ্ছেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা সবসময় বলি যে যত বেশি এই যারা কর্মকর্তা আছেন তারা যত বেশি দূর থাকেন জাতীয় দল থেকে, মানে ক্রিকেটারদের একটা সেফ একটা জোন দেওয়া, যে একটু রিল্যাক্স থাকবেন বা অন্য ব্যাপার। আপনার কি মনে হয় যে একজন সভাপতি যখন মানে ক্রিকেটারদের সঙ্গে ওয়ান টু ওয়ান সবসময় কথা বলবেন, এটা হয়তো আপনি 10 দিনে একদিন বলে খুব মোটিভেটেড হবে, কিন্তু আপনি যখন প্রত্যেক দিন বলবেন বা প্রতি সিরিজেই বলবেন, এটাই কি আবার আলটিমেটলি তাদের উপর প্রেশার ক্রিয়েট করবে? না, প্রেশার কি, আপনার তো আসলে দল ওইভাবে পারফর্ম করছে না। আপনি যদি প্রেশার ক্রিয়েট করে চেষ্টা করেন যে না দলকে পারফর্ম করতে হবে, আপনার এই যে জবাবদিহিতার একটা বিষয় রয়েছে যে আপনার এই যে প্লেয়াররা দিনের পর দিন খারাপ খেলে যাচ্ছে, ব্যাড ফর্মে যাচ্ছে, কিন্তু তাদের আসলে মূল্যায়ন হচ্ছে না ওইভাবে, আপনি ইভেন তাদের রিপ্লেসমেন্টও কোনো বের করতে পারছেন না। এখন আপনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যদি আপনি এই একটা সিরিজ খেলার পরে বা একটা ম্যাচ খেলার পরে আপনি যদি রেগুলার কথা বলেন বা আপনি তাকে মানে বুঝান যে না তুমি যদি পারফর্ম না করো তাহলে আসলে তোমার রিপ্লেসমেন্ট আছে, সেইটাতে যদি কাজ হয় তাহলে হয়তো সেই পথেই যাবে। আবার উল্টাটাও হতে পারে যে তারা উল্টা হচ্ছে যে মানে ব্যাকফায়ার করতে পারে বিষয়টা, যে না উনি এত করলে আসলে আমরা খেলবো কি। এখন বেটারমেন্টের জন্য যদি আপনার এই প্রসেসটাই তার মনে হয় যে না ঠিক আছে যে আমি কাছাকাছি থাকলে প্লেয়াররা ভালো খেলবে বা আমি এই ট্রাইটা করে দেখি। আমি তো ফার্স্ট থেকেই বলছিলাম যে এই তার দায়িত্ব নেওয়ার বয়সটা কিন্তু বেশি দিন না। এখন তিনি আসলে কিভাবে প্ল্যান সাজাচ্ছেন, কিভাবে কি করবেন, আমরা আশা করব যে বাংলাদেশকে তিনি ছোট দলগুলোকে যেভাবে ডেভেলপ করে ভালো করার চেষ্টা করেছেন সেভাবেই ট্রিট করে আসলে আমরা যে হারানো যেই পজিশনটা আমরা হারিয়েছি সেই পজিশন থেকে আবার কীভাবে ব্যাক করবো সেইটাতে নিয়ে যাব, সেটার জন্য তিনি যদি এটাকে ভালো মনে করেন আমি আসলে সেটাতেও হয়তো অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু কথা হচ্ছে যে রেজাল্ট আনতে হবে। আপনি এটা করার পরে যদি রেজাল্ট না আসে ওই ব্যাকফায়ারই হবে, আপনার মিডিয়া ফেস করতে হবে যে আগের বোর্ডও যেরকম ছিল আপনিও সেরকম আছেন কিন্তু কাজের কাজ আসলে কিছুই হচ্ছে না। এখানে আসলে আমি আগে থেকেই বলছি যে আলটিমেটলি আমাদের
একদম রুট থেকে জিনিসগুলো ঠিক করতে হবে। আপনার এই যে 25 জনের দায়িত্ব যেখানে আছেন বা তাদের আন্ডারে যারা আছেন সবাইকে আসলে অনেস্টলি কাজ করতে হবে। আপনি একটা সেক্টরে যদি আপনার একটা ফলের ঝুড়িতে একটা ফল নষ্ট থাকলে সবগুলো ফল নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। সো আপনার এই কোম্পানিটাও এরকম, আপনার একটা সেক্টরে যদি রান করতে না পারেন আপনার পুরো বোর্ডটাই আসলে ধসে পড়বে। সো আমি চাবো যে তিনি যেই ডিসিশনগুলো নেক, এখনও তিনি যেহেতু নতুন, আমি চাবো যে ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট করে করে আসলে যেটাই বেটারমেন্ট হয়, যেভাবেই বেটারমেন্ট হয়, আপনার যদি দলের সাথে থেকে বেটার রেজাল্ট আসে আপনার মতো আসলে কোনো সমস্যা নেই। আলটিমেটলি আমাদের আসলে রেজাল্টটাই রেজাল্টটাই আমরা আশা করব যে আমরা যে আয়ারল্যান্ড সিরিজে হয়তো আমরা ভালো ক্রিকেটই খেলবো, কিন্তু আলটিমেটলি আমরা বড় মানে বিগার পিকচারে যদি চিন্তা করি, আমরা আগামী বিশ্বকাপ আছে, তার পরবর্তী 27-এর বিশ্বকাপ আমরা চাইবো যে সেখানে যেন বাংলাদেশ ভালো করে এবং সেটা যেন শুরুটা এখান থেকে হয়। সাধন ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারাও নিশ্চিতভাবে চাইবেন আমাদের মতো যে বাংলাদেশ যেন ভালো ফলাফল করে, তার চেয়েও বড় কথা যে বাংলা যেন ভালো ক্রিকেটটা খেলতে পারে। আধুনিক সময়ে যে ধরনের টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলছে, ওয়ানডে ক্রিকেটটা যেভাবে সবাই খেলছে, টি-20টা সবাই যেভাবে খেলছে, সেভাবে যেন বাংলাদেশ খেলতে পারে। সেটা হার জিত থাকতে পারে, আপনি আজকে হারবেন কালকে জিতবেন, সেটা খুবই স্বাভাবিক, কিন্তু ক্রিকেট খেলা দেখে বাংলাদেশের ক্রিকেটের অ্যাপ্রোচ দেখে যেন সমর্থকদের মন ভরে, আমরা সেটাই চাইবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।